আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। চিকিৎসকদের উপর হামলা ও মারধরের অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, যার কারণে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও প্রতিপক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে জরুরি বিভাগ সহ পুরো মেডিকেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সাথে জড়িত 4 জনকে গ্রেফতার করে সেনাবাহিনী। হামলার অভিযোগে প্রথমে কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা, পরে অন্যান্য চিকিৎসকরাও জরুরি সেবা দেওয়া বন্ধ রাখেন। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। জরুরি চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসার আশায় অন্য হাসপাতালে ছুটছেন। হামলার অভিযোগে আরও কঠোর কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাগর, নতুন আরো কঠোর কর্মসূচির প্রস্তুতির কথা শোনা যাচ্ছে চিকিৎসকদের, তো এই ব্যাপারে আপনার কাছে নতুন আরো কি তথ্য রয়েছে আমরা জানতে চাই। লীনা, আমি এখন আছি ঢাকা বিভাগের জরুরি বিভাগের সামনে। তো এই মেডিকেল কলেজের সামনে এসে দেখতে পেলাম যে এখানে রোগীদের বেশ ভিড় রয়েছে। মূলত গতকাল বিকেলের দিকে যে এখানে চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন কর্মবিরতি পালন করছেন। যদিও বলা হয়েছিল যে গতকাল রাতে তারা 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন যে 24 ঘন্টার মাঝে এই যে সকল ব্যক্তিরা চিকিৎসকদের মারধর করেছেন তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু সেই 24 ঘন্টা পার হওয়ার অনেক আগেই আজকে সকাল থেকেই তারা কিন্তু কর্মবিরতি পালন করা শুরু করেছেন। তো আমরা এসে দেখতে পেয়েছি যে এখানে যে জরুরি বিভাগের টিকিট কাউন্টারটি রয়েছে সেটি পুরোপুরি বন্ধ করে রাখা এবং এর সামনে মানুষজনের বেশ ব্যাপক লাইন রয়েছে, তারা ভিড় জমিয়েছেন। এবং শুধুমাত্র জরুরি বিভাগের কার্যক্রমই নয়, এর পাশাপাশি যে ভিতরে বহির্বিভাগ এবং অন্যান্য যে সকল বিভাগে রোগীরা ছিলেন সেই সকল রোগীদের চিকিৎসা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং অনেকে কিন্তু জানতেন না যে চিকিৎসকরা কর্মবিরতিতে যাচ্ছেন। তো ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বা কিংবা ঢাকার বাইরে থেকেও কিন্তু রোগীরা আসছেন, এখনও রোগীরা আসছেন এবং তারা এসে দেখতে পেয়েছেন যে এই চিকিৎসা কার্যক্রমটি বন্ধ রয়েছে। তো এটি আসলে বেশ একটি এখন জটিল একটি পর্যায়ে চলে গিয়েছে। রোগীরা বেশ ক্ষুব্ধ এবং তার স্বজনরাও বেশ ক্ষুব্ধ অবস্থা রয়েছেন। তারা বলছেন যে যদি কেউ ভুল করে থাকে, কেউ যদি অন্যায় করে থাকে, তার শাস্তি কেন বাকিদের পেতে হচ্ছে আর কি। তো আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগেও অনেক রোগী এখান থেকে বের হয়ে গিয়েছেন, কারণ এখানে চিকিৎসা না পেলে তারা অনেক রোগী বা তারা আসলে মৃত্যুর মুখোমুখি হতে পারেন। তো এই ভয় থেকেই যাদের সামর্থ্য রয়েছে বা সুযোগ রয়েছে সেই সকল স্বজনরা রোগীদেরকে নিয়ে যাচ্ছেন। কিন্তু বেশিরভাগ যারা রয়েছেন এখনো তারা কিন্তু এখানে রয়ে গেছেন, কারণ যারা ঢাকা মেডিকেল কলেজে আসেন তারা মূলত হয়ে থাকেন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা সমাজের মানুষ। তাদের আসলে খুব দ্রুতই অন্য কোথাও শিফট করার সুযোগ থাকে না। তো এই ব্যাপারটি আমরা দেখতে পেয়েছি। দুপুর 12টায় সার্জারি হয়েছে এমন একটি শিশুর, যে কিনা অপরিপক্ক শিশু, তাকে জরুরি ভিত্তিতে আইসিতে রাখার দরকার ছিল, কিন্তু তার বাবা বলেছেন যে তারা আসলে কোনো প্রকার সাহায্যই পাচ্ছেন না এবং খুবই নিরুপায় অবস্থায় রয়েছেন, কারণ এখন এই শিশুর চিকিৎসা আসলে কিভাবে হবে বা কোথায় হবে এই ব্যাপারটি তারা জানেন না। তো নিয়ে আসলে বলা যায় যে চিকিৎসকদের যে কর্মবিরতি সেটির ফলে আসলে ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা দেখতে পেয়েছি রোগীদের পরে এই আলোচনা। জানছিলাম ঢাকা মেডিকেল থেকে সেখানকার চিকিৎসকদের কর্মবিরতির খবর। সামনে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছেন তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে হবে। 2024 সালে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। বিএনপি সবসময় নেতৃত্ব দিয়েছে এবং সামনের দিনেও নেতৃত্ব দেবে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেছিলেন তাকে প্রতিষ্ঠিত করে দেওয়া। আর একই সঙ্গে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব। দর্শক, এই বিষয়ে আমরা এখন জানতে যাচ্ছি লক্ষ্মীপুরের রামগঞ্জে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, যেমনটি আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে বন্যার পানি নামছে ধীরে ধীরে এবং দুর্গম অঞ্চলে পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থাও নেই। তো আপনার কাছ থেকে আমরা জানতে চাই এই মুহূর্তের অবস্থা এবং বিস্তারিত আপনি কি দেখেছেন সেখানে আমাদেরকে জানাবেন। আসলে প্রতিবেদনের কথা যেটি বলছিলেন, প্রতিবেদনে তো আমরা সামান্যই দেখাতে পারি ক্যামেরার লেন্সে, কিন্তু বিস্তর এলাকা কিন্তু পানির তলে তলিয়ে আছে রীতিমতো। যদি বলি যে মানে রান্নার চুলো এবং কিংবা পয়ঃনিষ্কাশনের টয়লেট, যদি দুটোর কথা বলি, দুটোই একই সমান পানিতেই আছে। অর্থাৎ চুলো যে পরিমাণ পানিতে, টয়লেটের একই অবস্থা। কিংবা গোরস্থান, আমি একটি গোরস্থানের সামনে দাঁড়ানো, তো সব কিছুই ডুবে আছে এই অঞ্চলে। আমি যেখানটা আছি এটা হচ্ছে রামগঞ্জ, লক্ষ্মীপুর, এবং এই ইউনিয়নের নাম হচ্ছে পশ্চিম কাজিরখিল। এখানে আসলে মূল যে সড়ক সেটি এবং পাশে যে সড়কের পাশে যে একটু নিচু এলাকা থাকে, জমি কিংবা পুকুর কিংবা যে এলাকাগুলো থাকে, সেগুলো কিন্তু মোটামুটি সমান পানিতেই রয়েছে। অর্থাৎ অপরিচিত কেউ যদি এই জায়গাটি দিয়ে যেতে চান, হয়তোবা তিনি সড়কটির যদি আন্দাজ করতে না পারেন, তাহলে কিন্তু তলিয়েও যেতে পারেন দুপাশের যে কোনো পানিতে। যে কথাটা আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে আমি দুপুরে বলছিলাম যে লক্ষ্মীপুরের একটি জায়গায়, যে বিশেষ করে লক্ষ্মীপুর থেকে ঢাকামুখী যে সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু ভেঙে পড়েছে। প্রচুর ত্রাণের গাড়ি এসে সেই জায়গাটি থেকে কিন্তু ফিরে যাচ্ছে, অর্থাৎ ঢাকার দিকে আবার ফিরে যাচ্ছে কিংবা অন্য কোনো দুর্গত এলাকায় চলে যাচ্ছে। কিন্তু লক্ষ্মীপুর, কমলদহ, রামগতি এবং রামগঞ্জ, এই যে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় যে পানি, এই থই থই পানি হয়েছে, সেখানে কিন্তু ত্রাণের গাড়ি যেতে পারছে না। এটি একটি বিরাট সংকট। এবং সে এলাকার মানুষ কিন্তু আমাকে ধরেছিলেন যে ত্রাণের গাড়িগুলো যাওয়ার জন্য যাতে মূল সড়কটি অন্তত ট্রাকে করে ত্রাণ নিতে হচ্ছে বা অন্য কোনোভাবে, তো সেই রাস্তাটি যাতে কোনোভাবে মেরামত করা হয়। এটি যেমন বলছিলাম, আমি ভেতরে অন্যভাবে ঢুকলাম, কিন্তু সেই আমাদের গাড়ি দিয়ে আমরাও যেতে পারিনি। কিন্তু ঢুকে যে পরিস্থিতি দেখলাম সেটি তো একেবারে থই থই পানি চারপাশে, এবং চুলো বাড়ি সব কিছু, রাস্তা ঘাট গঞ্জ সব কিছু কিন্তু একাকার অবস্থা। সব মিলিয়ে এই এলাকায় খুব জরুরি হচ্ছে ত্রাণ পৌঁছানো, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এখানে অনেক শিশুকে দেখেছি যে রোগ আক্রান্ত হয়েছে, বিশেষ করে ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। মানে এমন একটা অবস্থা, মানবিক বিপর্যয়। এরা আসলে এই এলাকায় পানির ভেতরেই বসে, বাড়ির ভেতরেই আসলে তারা অনুশোচনা করছেন বা তারা খেতে পারছে না। এই বার্তাটিও বাইরে যাওয়ার মতো অবস্থা নেই এই জায়গাটিতে। তো আমাদের কাছে এবং সরকারের কাছে কিংবা সবার কাছে তাদের আকুল আবেদন যে তাদের সাহায্যার্থে যাতে মানুষ এগিয়ে আসে, এবং এমন আনাচে কানাচে, গ্রামের এমন আনাচে কানাচে এইভাবে পানিবন্দী হয়ে আছে মানুষ যে সেই জায়গাগুলো চেনাও এক ধরনের দুষ্কর। সেই জায়গাগুলো চিনে সেই পর্যন্ত পৌঁছানো অনেকটা, আসলে সাধারণ মানুষ যারা ত্রাণ নিয়ে আসে তারা তো এই জায়গাগুলোও চেনে না। যে অনেক জায়গায় দেখা যাচ্ছে রাস্তার পাশে অতিরিক্ত মানুষ বা অতিরিক্ত ত্রাণ আছে, কিন্তু দুর্গম অঞ্চলে কিন্তু ত্রাণ সেভাবে পাচ্ছে না। তো সেই জায়গাগুলো চিহ্নিত করে আসলে এখানে আসার প্রয়োজনীয়তার উপর তারা জোর দিয়েছেন এবং তারা চাচ্ছেন যে তারা একটু যাতে সহায়তা পায়। জানছিলাম বন্যা পরিস্থিতির খবর। কারওয়ান বাজার এলাকার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। পাইকারি ও খুচরা বাজারে চাঁদাবাজির কারণে ভোগ্যপণ্যের মূল্য কয়েক গুণ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। রবিবার কারওয়ান বাজার কিচেন মার্কেটে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীর অভিযোগ করেন, ছাত্র জনতার বিপ্লবের পরও কারওয়ান বাজারে চাঁদাবাজি কমেনি, যার প্রভাবে পণ্যের মূল্য এখনও ক্রেতাদের নাগালে আসছে না। ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে বাজার মনিটরিং বাড়ানো সহ চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি।
এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত তোলা যাবে। রোববার থেকে এই নিয়ম চালু করতে বাংলাদেশ ব্যাংক শনিবার এই নির্দেশনা দিয়েছে। দেশের ক্ষমতা পট পরিবর্তনের পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরেই নিয়ন্ত্রক সংস্থাটি এই রকম নির্দেশনা জারি করেছে। গত সপ্তাহে 4 লাখ টাকা পর্যন্ত তোলা যেত, তার আগের সপ্তাহে সর্বোচ্চ 3 লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একইভাবে তার আগের 2 সপ্তাহে যথাক্রমে সর্বোচ্চ 2 লাখ 1 লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল, অর্থাৎ 4 সপ্তাহ ধরে টাকা তোলার সীমা 1 লাখ করে বাড়ানো হচ্ছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।